আগে শেখ হাসিনা আমলে দেখতাম, শেখ হাসিনা বলতো যে দেশটা আমার বাপের, বলতো না, বলতো দেশটা আমার বাপের। কারণ বাপের দেশ, সে চাইছে তা করো, আপনি আমি কে? আপনি আমি তো কেউ না। এটা কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের নমুনা হতে পারে? নিশ্চয়ই না, হইতে পারে না। উনি মনে করেন যে দেশটা উনার, স্ট্রেট হয়েছে দেশটা উনার। উনি তো জনগণের, উনি যে এপ্রিল বললেন, এপ্রিলের সঙ্গে পিপল সেন্টিমেন্টের কি সম্পর্ক আছে আপনি আমাকে বলেন? কে বলছে ওনাকে এপ্রিলে যে ভালো হবে? অথবা উনি কার সঙ্গে আলাপ করে কথাটা বললেন? কোন বিবেচনা ব্যাখ্যা দিয়েছেন? তাহলে এখন আমার কথা হলো, এটা শোনার পর বিএনপি মনে হচ্ছে যে ঈদের পরে আরেক ঈদ, যারা একই সঙ্গে এক সপ্তাহে 2 ঈদ পেয়ে গেছে, কোরবানির ঈদ আর এই ঈদ। সেই ঈদের ওই ঈদে গরু কোরবানি দিয়েছে, আমি তো বলি ওই ঈদে গরু কোরবানি দিয়েছে, আর এই ঈদে বিএনপি কোরবানি হয়ে গেছে। বিএনপি টের পাচ্ছে না, বিএনপি মনে করছে খুশির মানে আনন্দের লহর বয়ে যাচ্ছে। বিএনপি নির্বাচন পাই গেছি, পাইছে নির্বাচন পায় নাই। বিএনপি নির্বাচন, আমি একটা কথা বলি, দেখেন আমি আগে থেকে বলতেছিলাম যে এই সরকারের সবচেয়ে বড় সুবিধা হলো শুরু থেকে এই সরকার বিএনপির মতো একটা দলের সাপোর্ট পেয়েছে। তারপরে আমি এই মন্তব্যটা অনেক জায়গায় করেছি, এই জিনিসটা এই সরকারও বুঝে না, বিএনপিও বুঝে না। অর্থটা কি? বিএনপি যদি বুঝতো, বলতে বলি না আমরা, হাতির এত বড় দেহ, চোখটা ছোট ছোট, দেখে না। হাতি যদি বুঝতো সে কত বড়, তাহলে সিংহ পশুরা যাওয়া হইতো না, হাতি হইতো। হাতি বুঝে না, বিএনপি বুঝতে পারছে না তারা কত বড় দল, জনগণ তাদের সঙ্গে কি পরিমাণ আছে বিএনপি এখনো বুঝতে পারছে না। তো না পারার কারণে তারা মনে করতেছে ইউনূস সাহেব যদি নির্বাচন না দেয় তাহলে আমাদের কি হবে। তাও তো ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে রাজি হয়েছে, আনন্দের আর সীমা নাই। রাজি হয়েছে, এই যে কথাটা বললাম, কোথাও রাজি হয়েছে? বরঞ্চ উনি বলেছেন যে উনি এপ্রিলেই ঘোষণা দিয়েছেন, এপ্রিলের ঘোষণা থেকে উনি সরেছেন, কোথাও বলেছেন? বলেন নাই ভাই। আমাদের আনিসুর কি আমির হোসেন মাহমুদ চৌধুরী সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে আসছেন তো। এটা শোনার পর সবাই লাফাতে আনন্দে, গণতন্ত্র জয় হয়ে গেছে, হইলে ভালো, আমি কিন্তু না করতেছি না। আমার সমস্যা হয়েছে কি, আমি তো একটু সন্দেহপ্রবণ লোক ভাই, আমার কাজই এটা, আমি সন্দেহ করব। আবার এরপরে দেখতেছি, আমি একটা প্রশ্ন করছিলাম, একটা প্রশ্ন নাকি আপনি মাঝখানে বিরতি নিয়ে আসবেন, লম্বা হয়ে গেছে। না না বলেন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করছিলাম, সেই প্রশ্ন হলো এই যে আলাপটুক করলাম, এটাই কিন্তু আলাপ। এই আলাপটুক করতে কি 1.5 ঘন্টা লাগে? নিশ্চয়ই না, 1.5 ঘন্টা তো লাগে না। তাহলে আর কি আলাপ হয়েছে 1.5 ঘন্টায়? সেগুলো তো আমরা জানতে এটা পারছি। আমি জানতে চাই, আমি কি জানতে চাইতে পারি না? নিশ্চয়ই আমি এটা জানতে চাই। গভর্নমেন্ট বলবে না, ধরলাম ইউনূস সাহেবের লোক বলবে না, তো বিএনপি লোকজন বলুক না, বিএনপি তো জানতে চাচ্ছে না, আমি জানতে চাচ্ছি। বরং যারা বিরোধিতা করছে এনসিপি, জামাত সহ আরো কিছু দল, তারা জানতে চাচ্ছে। আমি তো মনে করি যে বিএনপি আমার মতো সাধারণ পাবলিকের ভোটটা চায় না। আমি তো জানতে চাই। আমাদের অনেকে এখন যখন আপনি না জানাবেন তখন কি হবে বলি, না জানালে আপনাদেরকেও ধরে ফেলাবো না, আপনি আপনার মতো ক্ষমতায় যাবেন, কোনো সমস্যা নাই। না জানালে কি হয়, গুজব, মানুষের মধ্যে সন্দেহটা জন্ম নেয়। সন্দেহ কিন্তু মারাত্মক, খুব মারাত্মক। অনেকে বলবে ভাই কেন এত খুশি হইলেন, তাহলে কি কি দিয়ে আসলেন, কি কি পাইলেন, কি কি আমরা দেখবো। আবার আজকে দেখলাম একটা পত্রিকা, একটা রিপোর্ট যে বিএনপি নাকি এখন সরকারের সঙ্গে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে নমনীয় হবে। বিএনপির সঙ্গে সরকারের বিরোধ ছিল কয়টা ইস্যুতে বলেন তো? আমি তো মোটা দাগে ধরি, নির্বাচনের ডেট বাদ দেন আপনি, তার বাইরে আর 3টা ইস্যু আমি দেখেছি যে 3টা ইস্যুতে তারা সরকারের সঙ্গে একটা বিরোধের মধ্যে ছিল। 3টা ইস্যু কি? একটা হলো পোর্ট, আর একটা হলো করিডোর অথবা চ্যানেল, যাই বলেন না কেন। বিরোধিতা অন্যান্য দলও করেছে না, বিএনপি, আমি বিএনপির কথা ভাবতেছি, অন্য দলের কথা আমি চিন্তা করতেছি না। এই দুইটা। আরেকটা কি? আরেকটা হলো ইশরাকের শপথ না পড়ানো। এই 3টা ইস্যুতে যদি আগামীতে আপনি দেখেন যে বিএনপি চুপচাপ হয়ে গেছে, তাহলে বুঝবেন ওই 1.5 ঘন্টার মধ্যে কি কি হয়েছিল। না, ইশরাক সাহেবের আন্দোলন তো আবার শুরু হয়েছে, অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে, নাগরিক সেবা দেওয়ার ব্যবস্থা করবেন বলেছে। আগামী কয়েকদিন, আমি তো আজকে পড়লাম অন্য জিনিস আছে, আরো কয়েকদিন দেখেন কি হয়। আর আগামীকাল থেকে যে আবার ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে, যেখানে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐক্যমত্যের চেষ্টা করা হবে, সেখানে কি বিএনপি সবকিছু মেনে নেবে মনে করেন? বিএনপি যে এখন অনেক কিছু, বিএনপি ততটুকুই মানবে, এটা আপারও ভালো বলতে পারবে। আমি যতটুকু বুঝি বিএনপিকে, বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি না, তাকে তো জনগণ নিয়ে চলতে হবে। নিশ্চয়ই। খালি কইলে আমার হয়ে গেলো তো সহজ নাই। যে একটা কাম করছে যারা, আমি চিল্লাচিল্লি করতেছি, আমার তো আরো অনেকে চিল্লাইতেছে, কিন্তু এটা চিল্লাবেই, কারণ পলিটিক্যাল পার্টিকে এই সমস্ত
পাবলিকের কথা শুনতে হবে। তো বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, তারা 31 দফা নিয়ে অনেকদিন ধরে কিন্তু তারা মাঠে ময়দানে আছে। এরা যখন সংস্কারের কথা বলতেছে, তারা 2.5 বছর আগে কিন্তু বিএনপি 31 দফা দিয়ে বসে রয়েছে, এবং দিয়ে কিন্তু সে চুপচাপ বসে নাই, মাঠে ঘাটে তারা কিন্তু এটা নিয়ে স্টাডি করতেছে, মানুষের কাছে যাচ্ছে। তো আমি বলি আপনি এই সংস্কারের ততটুকুই বিএনপি মানবে যতটুকু 31 দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, এর বাইরে বিএনপি কিচ্ছু মানবে না। তার মানে দেখে নিন পরে পরে আবার এই খারাপ লাগবে। লন্ডন বৈঠকের পরে আর যে নমনীয় হবে বলছেন, সেক্ষেত্রে কি ছাড় দেওয়ার সুযোগ নাই? এখন বিএনপি তো বলতেছে ছাড় দেওয়া, তারা তো ছাড় দিতে চায়, নমনীয় হতে চাচ্ছে না, তাহলে সংস্কারে যদি এগুলো না এটা মানে, আমার তাহলে ধারণা, ছাড় কোথায়? এটা আমার প্রত্যাশা, আমি তো আমার প্রত্যাশার কথা বলতেছি। বিএনপি কি করবে না করবে এটা তো জ্যোতিষ তারা বলতে পারবে না। এখন বিএনপির ডক্টর ইউনূস হয়ে গেলেন, এনসিপি, জামাত এবং আরো কিছু দল, তাদের যে প্রতিক্রিয়া আপনি দেখছেন, তাতে করে কি আপনি মনে হয় যে ডক্টর ইউনূসের সাথে এদের সম্পর্কের অবনতি হতে পারে, নাকি এগুলো জাস্ট রাজনৈতিক কথাবার্তায়? দেখেন, আপনাদের অনুষ্ঠানের নাম বলেছেন না, ইউনূস তুমি কার? যারা ডক্টর ইউনূসকে চেনেন তাদেরকে যে কারো কাছে জিজ্ঞাসা করেন, সবাই উত্তর দেবে ইউনূস হল তার নিজের, উনি কারো না, উনি কারো না। সেটা কি তাহলে নিরপেক্ষ উনি অবস্থা? নিজের কথা ভাবেন। আর আপনি এটা কথা বুঝেন না, একটা কমন সেন্স একটা কথা বলি। 65 হলো এমডির চাকরির শেষ বয়স, উনি 71 বছর পর্যন্ত ছিলেন, তারা সরাতে চায়, সে সরে না। উনি কি নিয়ে ফাইট করছিলেন? উনি তো আদালত পর্যন্ত গেছেন, তাই না? ঠিক আছে, ওই আদালত আওয়ামী লীগের আদালত, অমুক তমুক সব মানে, কিন্তু আপনি আপনার কমন সেন্স দিয়ে ভাবেন তো, যেখানে নাকি ব্যাংকের এমডির বয়স 65 বছর উনি নির্ধারণ করছেন। আচ্ছা ভালো কথা, এই 61 বছর উনার ওই ব্যাংকে উনি ছাড়া আর কেউ কি 65 ক্রস করতে পারছিল? আমাদের জানা নাই। তা তো পারে নাই, উনি পারতে দেন নাই। তাহলে উনি নিজের স্বার্থের জন্য আইন ভাঙতে পারেন, আইন অমান্য করতে পারেন, এবং করেছেন, একাধিকবার করেছেন, এটা কোনো ব্যাপার না ওনার কাছে। এখানে উনি যদি মনে করেন যে আমি হলাম একমাত্র ব্যক্তি, অপরিহার্য ব্যক্তি, আমার কথা নেই। আপনি বলেন তো এপ্রিলে উনি যে ডেটটা ঘোষণা করলেন, আপনার কথা ভাবেন একটা, মানে 2 দিন আগে উনি সমস্ত পলিটিক্যাল পার্টি নিয়ে মিটিং করলেন। সেই পার্টিতে মিটিংয়ের পরে সবাই বেরিয়ে এসে বললো, 25টা দল বললো যে তারা ডিসেম্বরে কিংবা তার আগে নির্বাচন চায়, 3টা দল বলছে তারা ডিসেম্বরের পরে নির্বাচন চায়। এই যে বলছে জামাতের মধ্যে বলছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে চায়, এপ্রিলের মধ্যে চায়। উনি তার 2 দিন পরে, ঈদের আগের দিন উনি হঠাৎ করে ঘোষণা করে দিলেন যে এপ্রিলে নির্বাচন হবে। কেন হবে এপ্রিলে? উনি কোনো কারণ দেখিয়েছেন? উনি বলেছেন যে তাহলে এই পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে লাভ কি? উনি তো কারো কথা শুনলেন না। উনি যদি ওইভাবে ধরি, তাহলে উনি জামাতের কথা শুনলেন, আর কারো কথা শুনলেন না। উনি তো ঘোষণা করেছেন, এবং এই যৌথ বিবৃতির মধ্যে ওটা আছে, সেই জামাতের কথাই আছেন, যৌথ বিবৃতির মধ্যে ওই একই কথা আছে যে উনি ঘোষণা করেছেন এপ্রিল নির্বাচন। উনি কেন ঘোষণা করবেন? শুনেন, প্রধানমন্ত্রী দেশ চালায়। আগে শেখ হাসিনা আমলে দেখতাম, শেখ হাসিনা বলতো যে দেশটা আমার বাপের, বলতো না, বলতো এই দেশটা আমার বাপের। কারণ বাপের দেশ, সে যা ইচ্ছে তাই করবো, আপনি আমি কে? আপনি আমি তো কেউ না। এটা কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের নমুনা হতে পারে? নিশ্চয়ই না, হইতে পারে না। উনি মনে করেন যে দেশটা উনার, স্ট্রেট হয়ে দেশটা উনার। উনি তো জনগণের, উনি যে এপ্রিল বললেন, এপ্রিলের সঙ্গে পিপল সেন্টিমেন্টের কি সম্পর্ক আছে আপনি আমাকে বলেন? কে বলছে ওনাকে এপ্রিলে যে ভালো হবে? অথবা উনি কার সঙ্গে আলাপ করে কথাটা বললেন? কোন বিবেচনা ব্যাখ্যা দিচ্ছেন? সেটা তিনি দেন নাই, কিন্তু আমরা তাহলে ব্যাখ্যা জামাতের কি? বক্তব্যটা এমন শুনেছি। তো ব্যাখ্যা কি? ওর কোনো ব্যাখ্যা নাই তো কোনো, ওটা উনি বলেছেন নির্বাচনের সময় হতে। তাহলে এখন উনি যদি ওটা বলেন, এর একই অবস্থা হচ্ছে কিন্তু এখানে। কাজেই এতদিন উনি এনসিপিকে পালছেন, এনসিপি ছিল ওনারই মানে আপনার আর কি বলে এটাকে, সুগার ডেডি নাকি যাকে, উনি তো না সুগার পছন্দের দল, যাই বলুন বলুন, উনি তো ওনার দল এটা। উনি বলেছেন ফিনান্সিয়াল টাইমসের কাছে পডকাস্টে বলেন নাই যে আমি ওদেরকে বলেছি তোমরা একটা রাজনৈতিক দল করো। ওরা বলছে যে আমাদের তো কেউ চেনে না, তো উনি বলছেন তোমাদেরকে সারা দেশের লোক চেনে। ভাই, একজন লোককে সারা দেশের লোক চেনে, এটাই কোনো রাজনৈতিক দল গঠনের জন্য যে যোগ্যতা নয়, এটা ওনার বোঝা উচিত ছিল। কারণ উনি ওকে রাজনৈতিক দল করেছিলেন, তখন ওনাকে সারা দেশের লোক চিনত। ওই দল তো উনি মানে কিছুই করতে পারেন নাই। এইটা যোগ্যতা। যোগ্যতা হলো যে দলটা সারা দেশের মানুষের পালস বুঝতে পারে, কেবলমাত্র তারাই পলিটিক্যাল পার্টি করতে পারবে। সেই পার্টিটাই টিকবে যা নাকি সংখ্যাগরিষ্ঠ মানুষের পালসটাকে
ফিল করতে পারবে। তাদের প্রত্যেকটা কথায় মানুষের সে আবেগ, অনুভূতি, চিন্তার প্রতিফলন ঘটবে। সেটাই হলো জনমুখী একটা পলিটিক্যাল পার্টি। পারে না এনসিপি। এনসিপি তো নিজের কথা কয়, গাইড জোরে কথা বলতো। এনসিপির লিডারদের কথাবার্তা, আচার আচরণ, ব্যক্তিগত জীবনযাপন, এগুলি সব মিলে কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে নাই শেষ পর্যন্ত। ইলেকশন যদি হয় আলটিমেটলি কি হবে জানি না, যদি ওরা একা একা ইলেকশন করে, আলটিমেটলি যদি করতে পারে, আর কেন তো নিবন্ধনও নেয় নাই, যদি করতে পারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, নিবন্ধন যে কোনো সময় চাইলেই তো পাওয়া যাবে। না, তারা তো শর্ত পূরণ করছে, পেয়ে যাবে আশা করি। করলেই পাই যাবে, ওই পূরণ করা লাগবে না, তারা অ্যাপ্লাই করলেই পাই যাবে। ইউনিসেফ আছে না, আছে তো, সমস্যাটা কি, হয়ে যাবে। ইলেকশনও করতে নামবে হয়তো বা, যদি নামে, আমি তো বলি এটা যে কোনো একটা আসনে যদি ওনাদের জামানত রক্ষা হয়, এইটাই হবে ওদের সাফল্য। এখন অন্য কোন দল যদি ছাড় দেয়, আসন ভাগাভাগি হয়, আমি আপনি বুঝি ইউনিসেফ বুঝে না, বুঝে ফেলেছি ইউনিসেফ যখন ওখান থেকে ব্যাক করছিল, আগে ওনার প্রথম পলিটিক্যাল পার্টি থেকে, উনি এই পার্টি থেকে অলরেডি ব্যাক করছে। আমার কাছে দুঃখ লাগে এই মিটিংটার মাধ্যমে এনসিপি আসলে এতিম হয়ে গেল। আমি যতটুকু দেখেছি মানে আপনার জামাত অথবা এনসিপির, তারা মানে মৃদু, তাদের যে প্রতিবাদটা মৃদু, যে মানে এটা ঠিক ক্ষোভ না, এটা অভিমান টাইপের। অভিমান টাইপের, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আপনি চুজ করছেন। এটা অভিমান টাইপের, যে আমরা তো ছিলাম, আমরা তো আপনার মানে কাছেই ছিলাম, আরেকজনকে কাছে টানার দরকার কি, এরকম আর কি। তো ওরা করবে না, ওরা আমার মনে হয় ওরা কোনো হইচই যাবে না, মেনে নেবে। দেখেন আমি বলি আপনাকে, ইলেকশনে আমি এখন এদেরকে সমস্যা মনে করি না, আমি এখনো সমস্যা মনে করি ডক্টর ইউনূসকেই, যে উনি যে আসলে কি চান এটা তো এই যৌথ বিবৃতিতে ক্লিয়ার হয় নাই রে ভাই। এত কষ্ট করার, এত সুন্দর করা যায়, যেতে পারে, এত কষ্ট করার দরকারটা কি? দেখেন আমি একটা কথা বলেন আপনি আমাকে, এই বিবৃতিটা কার জন্য, এই বিবৃতি যে প্রকাশ করা হলো কার জন্য প্রকাশ করা হলো? সাংবাদিকদের জন্য না, এটা জনগণের জন্য। জনগণ তো জানতে চায়। বিএনপির জন্য যা, সেটা তো বিএনপির লিডারগুলি বলেই আসছেন। তাহলে বিবৃতি জনগণের জন্য, এই ভাষাটা কি জনগণের ভাষা হয়েছে? হয় নাই। বা এই ধরনের একটা সমঝোতা কি ঢাকায় হতে পারতো না? এই যে দফায় দফায় যমুনায় বৈঠক হয়েছে শুনেন ভাই, মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হলো এতগুলি পলিটিক্যাল পার্টির মতামতের বাইরে যে ডক্টর ইউনূস এপ্রিলে এটা ঘোষণা করে দিয়েছেন। উনি মনে করছিলেন এপ্রিলে ঘোষণা করছেন সবাই মিছিল নিয়ে নেমে যাবে, যে আপনি একটা মহান কাজ করছেন। ঘোষণাটা করে নিয়ে তারপরে উনি টের পাইছেন যে এটা আমি ঠিক করিনি, এই কাজটা বিএনপির সাপোর্ট ছাড়া এই কাজটা আমার করা ঠিক হবে না। উনি এটা বুঝতে পারছেন। আচ্ছা, আপনি উনি যদি ওরা যদি সদিচ্ছাই থাকতো, উনি এপ্রিলে ঘোষণা করার আগে তারেক রহমানকে একটা ফোন করতে পারতেন না? পারতেন তো। যদি বলতেন তারেক রহমানের সঙ্গে ফোনে আলাপ করে যায়, কেউ না করতো? না তো করতো না, ফোন করতে পারতেন। অনেক আলাপ তো ফোনে করা যায় না, অনেক আলাপ তো ফোনে করা যায় না। আমি এপ্রিলে করছি, আপনি কি বলেন? সিম্পল আলাপ তো ভাই, 1-2 লাইন আলাপ। এই 2 লাইনে আলাপ এত টাকা খরচ করে যাওয়া লাগে? যে রুমে আসলে এক রুমে ভাড়া, এক রাতে ভাড়া 10 লাখ টাকা। না, সেখানে 5.5 কোটি টাকা খরচ হয়েছে, এরকম হিসেব নিকাশ আসছে কোনো মাধ্যমে। কিন্তু আমি বলছি যে 1-to-1 যে একান্ত আলোচনাটা হয়েছে, যার বিষয়বস্তু আমরা জানি না, এটি তো ঢাকায় বা ফোনে করা সম্ভব ভাই। ওই একান্ত আলাপ 1.5 ঘন্টা আলাপ হয়তো হইতো না, 10 মিনিট আলাপ তো হইতো। এই ডেট নিয়ে তো 10 মিনিটের মধ্যে শেষ করতে পারতো। উনি ডেটটা করার জন্য যান নাই, এই সমস্যা উনি আগেই মেটাইতে পারতেন। উনি আসলে এটাকে ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করে একটা মিটিং করার, বৈঠক করার প্রয়োজনীয়তা উনি সবাইকে বুঝিয়েছেন। গিয়েছেন, বৈঠক করেছেন, 1.5 ঘন্টা আলাপ করেছেন একান্তে। আলাপ করে কিছু চাইছেন, কিছু পাইছেন, কিছু পাইবেন, কিছু চাইবেন, অনেক কিছু, যেমন এই যে আস্তে আস্তে বেরোবে আর কি। সালাউদ্দিন সাহেব বললো ওনাকে ব্যবহার করবে, ওনারা রাষ্ট্রের কাজে লাগাবে, অনেক কাজে লাগাবে। আবার উনিও বলবেন যে আমি এগুলি করে ফেলাইছি, তোমরা এগুলি মেনে নাও, মেনে নেবেন আপনি। পোর্ট আসবে, ওনারা, অসুবিধা দেখি সবই হবে আলহামদুলিল্লাহ।